আসসালামু আলাইকুম। আম, আজকে হঠাৎ করে ব্যাংক সেক্টরে একটা মুভমেন্ট হয়েছে। এটা একটা অপ্রত্যাশিত মুভমেন্ট ছিল। আমার কাছে মনে হয়েছিল যে সামনে হয়তো আরো দুই একদিন ইন্স্যুরেন্স গুলোর মুভ করবে। তো অনেকে এখন জিজ্ঞাসা করছেন বা অনেকে হয়তো ভাবছেন যে ইন্ডেক্স কত দূর যেতে পারে, ইন্ডেক্সের কি পজিশন, কতদিন আমাদেরকে সুযোগ দিবে, ইত্যাদি ইত্যাদি। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে আসলে ব্যাংক সেক্টরটা টিকতে পারবে কিনা। সামনে ডিভিডেন্ড মৌসুম, ব্যাংকের অনেকগুলো ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না এরকম হিসাব মার্কেটে আছে। প্রায় 17টার মতো ব্যাংক আছে যে ব্যাংকগুলো ডিভিডেন্ড দিতে পারবে না। এরকম অবস্থাতে ব্যাংকগুলো মুভ করবে কিনা, যদি ব্যাংক মুভ করে তাহলে পরিস্থিতি একরকম হবে, যদি ব্যাংক মুভ না করতে পারে তাহলে পরিস্থিতি একরকম। চলেন আমরা এই বিষয়টা দেখবো হচ্ছে ব্যাংক সেক্টর দিয়ে। তার আগে আমি আরেকটা কথা বলে দিই যে আমি অনেকগুলো শেয়ার নিয়ে আজকে আলোচনা করবো, যে শেয়ারগুলো আগামী দিন এবং তার পরের সপ্তাহে, আগামী দিন বৃহস্পতি এবং তার পরের সপ্তাহে ভালো করার সম্ভাবনা আছে। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন আমরা আগে ব্যাংক সেক্টর নিয়ে কথা বলি। ব্যাংক সেক্টর, ব্যাংক সেক্টরে দেখেন আমরা আম, ঠিক 16 টাকা এরকম লেভেলে আমাদের একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া আছে। কেমন, নিচে একটা ডিমান্ড এরিয়া আছে 14 টাকা 60 পয়সা লেভেলে, এবং ওপরে ডবল টপের নেক লাইন আছে 16 টাকা 60 পয়সা লেভেলে। আমাদের এই ব্যাংক সেক্টরের এই টোটাল চার্টে এইটুকুলো এই জায়গাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখন দেখব যে 16 টাকা লেভেলে, প্রথমে দেখবো যেটা সেই 16 টাকা লেভেল পার করতে পারে কিনা। যে ভলিউম হয়েছে সে ভলিউম নিয়ে এরকম ক্যান্ডেল আরো বেশি ভলিউম হওয়া উচিত ছিল, তার মানে ভলিউম তুলনামূলকভাবে কম। এবং আমাদের যে এই লেভেলটা 16 টাকা 50 পয়সা, এই লেভেলে প্রচুর ভলিউম আছে। আমাদের এই টপে এই ভলিউম এবং এই টপে এই ভলিউম। সো এখান থেকে এটুকু উঠতে গেলে পরে ব্যাংকে প্রচুর ভলিউম নেওয়া লাগবে, প্রচুর ভলিউম। এখন ব্যাংক মার্কেটে সেই ক্যাপাসিটি আছে কিনা, ব্যাংকগুলোতে এত ভলিউম এঙ্গেজ করার জাস্টিফিকেশন আছে কিনা, যেখানে অনেকগুলো ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে কিনা, অনেকগুলো বিষয় জড়িত। একই সাথে ব্যাংক যেমন এখানে একটা সাপ্লাই ডিমান্ড এরিয়ার নিচে পড়ে গিয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা একটা ট্রায়াঙ্গেল এর মধ্যেও ব্যাংক সেক্টরকে আবর্তিত হতে দেখতে পাচ্ছি। বেশ, মানে গোটা এপ্রিল মাসই তাই। এপ্রিল মাসে এই জায়গাতে ব্রিজ করেছিল ব্যাংক সেক্টর। এপ্রিল মাসের মার্চ মাসের 30 তারিখে মোটামুটি এপ্রিল মাসে এখানে এই জায়গাটা ভেঙে নিচের দিকে নেমে গিয়েছিল ব্যাংক সেক্টর। পরবর্তী পর্যায়ে একবার ট্রাই করেছে, পারেনি, নিচের দিকে নেমে সেকেন্ড ট্রাই করছে। যদি ব্যাংক সেক্টর ব্যর্থ হয় এটা পার করতে, তাহলে পরে ব্যাংকে আমরা 14 টাকা 60 পয়সা এরকম লেভেলে পাবো ইনশাআল্লাহ। এবং এটাই আমার প্রত্যাশা যে হয়তো ব্যাংক সেক্টর 14 টাকা 60 পয়সাতে নেমে আসবে। যদি নেমে আসে তাহলে পারে মার্কেটে ডেফিনেটলি কোম্পানিগুলো আবার ফেরত আসবে। গোল্ডেন সান, এক্সপিএল, তারপরে বিডি থাই ফুড, বিডি থাই, ঘেল, যে শেয়ারগুলো বাড়ছিল, কপারটেক, এই শেয়ার, বিবিএস কেবল, বিবিএস, এই শেয়ারগুলো আবার মুভমেন্টে আসবে এবং আমরা সেই পয়েন্টটা ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এক টানে মার্কেট উপরের দিকে চলে যাবে এটাও আমি প্রত্যাশা করছি না। মার্কেট ডেফিনেটলি বাধার মুখে পড়বে উপরে উঠতে গিয়ে। কোথায় বাধার মুখে পড়বে, মার্কেট উঠুক সেটার মতো বিবেচনা করে দেখবো। এ হচ্ছে মার্কেট সম্পর্কে, ব্যাংক সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি আপনাদেরকে জানালাম। আপনার দৃষ্টিভঙ্গি ডেফিনেটলি ভিন্ন হতে পারে। এবার আসেন ইন্স্যুরেন্স সেক্টর। আমার প্রত্যাশা ছিল ইন্স্যুরেন্স সেক্টর আরো দুই একদিন ফাইট করবে। ইন্স্যুরেন্স সেক্টরে আজকের ক্যান্ডেলটা মোটেও ভালো না। এটা একটা স্পিনিং টপের কাছাকাছি ক্যান্ডেল তৈরি হয়েছে। স্পিনিং টপ মানেই হচ্ছে ইনডিসিশন। কারাই বা শেয়ারটাকে এতখানি উপরে তুলেছিল, আর কারাই বা এখান থেকে প্রাইস নিচের দিকে মেরে নামাই দিয়েছে। এবং প্রচুর ভলিউম, ভলিউম বলছে এখান থেকে যারা শেয়ার সেল করেছে তারা বড় বড় পার্টি সেল করেছে, ছোট পার্টি সেল করেন। ছোট পার্টি সেল করলে পরে ভলিউম ডেফিনেটলি এখানে কম হতো। আপনারা যদি অন্যরকম মনে হয় আপনাদের কাছে, আপনারা কমেন্টে সেটা বলতে পারেন। ওকে, এর পাশাপাশি সেক্টরকে আমরা এখানে একটা উলফ ওয়েবের মধ্যে দেখতে পাচ্ছি। উলফ ওয়েব বহুল ব্যবহৃত একটা টেকনিক্যাল প্যাটার্ন। আপনারা গুগলে গেলে পরেই এই প্যাটার্নটা সম্পর্কে অনেক তথ্য পাবেন, ইউটিউবে পাবেন, গুগলে পাবেন। তো এই প্যাটার্নটা নিয়ে একটু পড়াশোনা করবেন। এই প্যাটার্নে পাঁচটা বা তিনটা বাহু থাকে, 1 2 3 4, এই পাঁচ, একটা দুইটা তিনটা বাহু থাকে। এবং আমাদের একটা এস্টিমেটেড প্রাইস এরিয়া থাকে এবং আমাদের একটা টাইমও দেওয়া থাকে। মোটামুটি ভাবে আমরা যদি দেখতে যাই
তাহলে পরে হয়তো আমরা ব্যাংক সেক্টরকে 32, 30, 33 এরকম লেভেলে আমরা সেক্টরকে পেতে পারি। এটা উলফ ওয়েভের প্যাটার্ন, আমি বলছি না, প্যাটার্ন বলছি। আমি জাস্ট প্যাটার্নটাকে আপনার কাছে তর্জমা করে দিচ্ছি। কেমন, এটা উলফ ওয়েভ হয় কিনা এটা এটা আপনি স্টাডি করে দেখবেন যেটা উলফ ওয়েভ হয় কিনা। কেমন, এটা একটা ভ্যালিড উলফ ওয়েভ। তো দেখা যাক, যদি এটা উলফ ওয়েভ হয় তাহলে পরে ইন্স্যুরেন্স সেক্টরের পক্ষে আর এই লেভেলটা পার করা সম্ভব না আমার হিসাবে। 43 এই লেভেলটা, 44 লেভেল বা 43-50 থেকে 44 এই লেভেলটা পার করতে পারার কথা না সেক্টরের। যদি সেক্টর 43, 70, 44 পার করে উপরের দিকে উঠতে পারে তাহলে পরে এটা একটা আহ, বিশাল একটা ঘটনা ঘটবে সেক্টরের ক্ষেত্রে, এবং ইন্স্যুরেন্স সেক্টরকে তখন আর ধরা যাবে না, মানে ও পর পর বেড়ে যাবে উপরের দিকে। এটাও বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা টোটাল চার্টে। আপনার 44 টাকার এই লেভেলটা যদি ও উপরের দিকে উঠতে পারে 44 টাকা লেভেল, তাহলে পরে ব্যাংক সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর হাইপার ড্রাইভে যাবে, অনেক ভালো হবে এবং অনেক উপরের দিকে যাবে। দেখা যাক। আমি মনে করি না যে 43 টাকা 90 পয়সা 44 টাকা এই লেভেলটা ইন্স্যুরেন্স সেক্টর এত সহজেই পার করতে পারবে, আপনাকে আপনাকে ভোগাবে। এটা আমার বিশ্লেষণ, আপনার বিশ্লেষণ আপনার মতন করবে। আমরা কয়েকটা শেয়ার নিয়ে আজকে আলোচনা করবো এবং এই শেয়ারগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি। এমন না যে আমি নতুন করে এই শেয়ারটা নিয়ে আলোচনা করছি। আপনারা চান অল্প শেয়ার নিয়ে আলোচনা করতে, আমি অল্প শেয়ার নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হব। প্রথমত হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে আমরা মোটামুটি ডেইলি চার্টে যাই। আনোয়ার গ্যালভানাইজ আমি এখান থেকে মুভিং অ্যাভারেজ গুলোকে মিউট করে দিই, তাহলে পরে ভালো হয়। আপাতত মিউট থাক, সমস্ত কিছু মুছে দিই, আমরা চার্টটাকে রিসেট করি। ওকে, আনোয়ার গ্যালভানাইজিং এ আমরা বেশ কিছুদিন থেকে বলছি যে শেয়ারটার দিকে নজর রাখেন, শেয়ারটা ভালো হতে যাচ্ছে। আমরা এই শেয়ারটা মোটামুটি ভাবে, আজকে আশিক ফোন দিয়েছিল, ও বেচারা একটু মন খারাপ। আমরা মোটামুটি ভাবে 15ই এপ্রিলে এই শেয়ারটাকে লোকেট করেছিলাম এবং আপনাদের সামনে এটা অ্যালার্ট আকারে দিয়েছিলাম যে শেয়ারটার দিকে নজর রাখেন, এই শেয়ারটার সামনে ভালো হতে যাচ্ছে। তারপরে শেয়ারটা একদিন পড়েছে, তারপরের দিন পড়েছে, আমার ভলিউম কই, ঘাবড়াবো কেন? আমরা আমরা বিশ্লেষণ করব নিজস্ব বুদ্ধি দিয়ে। দুইটা লাল ক্যান্ডেল দেখলে পরে যদি আমরা ঘাবড়াই তাহলে তো মুশকিল। কেমন, আমরা এই জায়গাতে, এটা হচ্ছে আমাদের নির্ধারিত এরিয়া টোটাল চার্টে। ঠিক এরকম জায়গাতে যখন আমরা একটা বেবি ক্যান্ডেল দেখতে পেলাম, আমি গতদিনকেই বলেছি যে আনোয়ার গ্যালভানাইজিং একটা বেবি ক্যান্ডেল দিল। বেবি ক্যান্ডেল গুলো আমাদেরকে অনেক 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 তথ্য দেয়। বেবি ক্যান্ডেল, ভলিউম, এটা আমাদের বন্ধু, কখনো সব সময় বন্ধু। বেবি ক্যান্ডেল গুলো কখনোই আমাদের অপোজিটে থাকে না। যখন আমরা সাপোর্ট লেভেলে পাই তখন ও আমাদেরকে কানে কানে বলে যে এখন শেয়ারটা বাড়ার সময় হয়ে গেছে। যখন ওকে আমরা রেজিস্ট্যান্স লেভেলে পাই তখন আমাদের কানে কানে বলে এখন সেটা থেকে পার্টি বের হয়ে যাচ্ছে, তুমিও বের হও। সুতরাং যে সিনারিওতেই হোক, চার্টের যে পজিশনেই হোক, বেবি ক্যান্ডেল গুলো আমাদের বন্ধু। কেমন, সো এই বেবি ক্যান্ডেল গুলোর কথা আমাদেরকে বুঝতে হবে। চার্টের বড় ক্যান্ডেল গুলোর দাবি আমাদেরকে শুনতে হবে, সে কি বলছে। ভলিউমের সাথে ক্যান্ডেলকে মিলাতে হবে, একটা পরিপূর্ণ গল্প করতে হবে। অনেকগুলো পুঁথি নিয়ে যেমন একটা পুঁথির মালা হয়, তেমন অনেকগুলো ছোট ছোট বিষয়গুলো মিলে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে এখন আমি কি করব। আনোয়ার গ্যালভানাইজিং চমৎকার ভাবে ভলিউম নিয়ে আজকে ব্রেকআউট করেছে। আমরা আশা করছি যে মার্কেটে যদি খুব বড় কোনো কিছু না হয় তাহলে পরে আনোয়ার গ্যালভানাইজিং উপরের দিকে উঠতেই থাকবে ইনশাআল্লাহ। এটা একটা পজিটিভ জায়গা, ও একটা কঠিন সাপ্লাই ডিমান্ড এরিয়া পার হয়ে আসছে। কেমন, তো সেক্ষেত্রে কেনার ক্ষেত্রে চেষ্টা করা যেতে পারে আগামী দিন কত কমে এটা কেনা যায়। আমার হিসাবে 99 টাকা 98 টাকা এটা খুব ফাইন একটা রেট। স্টপ লস সুস্পষ্ট ভাবে এই বেবি ক্যান্ডেলের নিচে, মানে যদি আনোয়ার ঘুরে আবার এই বেবি ক্যান্ডেলের নিচে নেমে যায় তাহলে এই বেবি ক্যান্ডেলটা আমাদেরকে ভুল তথ্য দিয়েছে, গুপ্তচরের কাছ থেকে আমরা ভুল তথ্য পেয়েছি। তার মানে স্টপ লস হচ্ছে 93 টাকা। 93 টাকায় স্টপ লস। আপনি কিনবেন কত, শুনে 98 টাকাতে কিনেন, এই 5 টাকা ঝুঁকি আপনাকে নিতেই হবে যে শেয়ারই আপনি কিনেন না কেন। একটা সম্ভাবনাময় শেয়ার আনোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার গ্যালভানাইজিং এর পরে আমরা আলোচনা করব আজকে সবগুলো লোপের আপনি আলোচনা করব। আনোয়ার গ্যালভানাইজিং এর পরে আমরা আজকে দেখব হচ্ছে কোনটা, ওয়াটার কেমিক্যাল।
ওয়াটার কেমিক্যালে আমাদের কোনো বেবি ক্যান্ডেল আমরা পাইনি, তবে আমরা এখানে কিছু সিগন্যাল পাচ্ছিলাম। ওয়াটার কেমিক্যালের চার্টের এই জায়গাতে আমরা একটা সুন্দর সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পাচ্ছি। আমাদের এখানে ডবল বটম করেছে, করে প্রাইস উপরের দিকে উঠে গিয়েছে, সুন্দর করে উপরের দিকে উঠে রিটেস্ট করতে আসছে। আমাদের রিটেস্টে ভলিউম কম, আমরা খুব খুব সতর্কতার সাথে এখানে এন্ট্রি দিতে পারতাম, ফাইন। আমরা জাস্ট এটা নিচে 131 টাকাতে স্টপ লস ধরে 140 টাকা, এইটুকু ঝুঁকি আপনাকে নিতেই হবে। 6% 70% ঝুঁকি আপনাকে নিতেই হবে। এই শেয়ারটা উপরের দিকে অনেকখানি স্পেস আছে, কেমন, অনেকখানি স্পেস আছে ওয়াটার কেমিক্যালের। এটা একটা ভালো কোম্পানি, পাবলিকের কাছে শেয়ার সংখ্যাও কম, শেয়ারটাতে এ ক্যাটাগরির একটা শেয়ার যদি ভুল না করি। আপনাদের কাছে, আপনাদের মনে আছে যে বিডি ল্যাম্পস আমরা কিনেছিলাম গত দিনের আগের দিন, শেয়ারটা আজকেও সার্কিট। তো মেবি হতে পারে এই শেয়ারটা বিডি ল্যাম্পসের মতো, আমরা আমরা কল্পনা করতে পারি যে সেটা বিডি ল্যাম্পসের মতো হতে পারে। আমাদের এখানে ভালো একটা এরিয়া সে দখল করে নিয়েছে। তো ঠিক আছে, এটা গেল, ভালো ভলিউমও পেয়েছে আজকে। ওয়াটার কেমিক্যাল গেল, তারপরে চলেন আমরা আর একটা শেয়ার, নাভানা ফার্ম। আজকে বেবি ক্যান্ডেলের মজাগুলো আপনাকে দেখায়। নাভানা ফার্মা চমৎকার ভাবে এই শেয়ারগুলো কিন্তু কেনা যাবে আগামীকালকে। আপনারা অনেকেই বলেন যে ভাই এটা তো বেড়ে গিয়েছে, বাড়ুক, আমরা বেড়ে থাকা শেয়ারই কিনি। আমরা বিডি ল্যাম্প কিনি বেড়ে থাকা অবস্থাতে, বিডি অটোকার কিনি বেড়ে থাকা অবস্থাতে, বঙ্গোস কিনি বেড়ে থাকা অবস্থাতে, অ্যাপেক্স ফুড কিনি, অ্যাপেক্স ট্যানারি কিনি, অ্যাপেক্স স্পিনিং কিনি। এই শেয়ারগুলো বেড়ে গিয়েছে, কিন্তু টেকনিক্যালি এই শেয়ারগুলোতে কেনার পজিশন ছিল, আপসাইড স্পেস ছিল, বাই হাই সেল হায়ার, এই একটা টেকনিক আমরা প্রয়োগ করি। তো চমৎকার দেখেন, এখানে অনেকগুলো বেবি ক্যান্ডেল। এই বেবি ক্যান্ডেল গুলো কোথায় হয়েছে? আমাদের এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়ে আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন? আমি একে দেখিয়েছি কিন্তু এর আগের ভিডিওতে, যদি কারো মনে থাকে একটু কমেন্টে বলবেন। এখানে আমাদের হেড অ্যান্ড শোল্ডার, এই হচ্ছে আমাদের উঠে গিয়ে, এই হচ্ছে আমাদের লেফট শোল্ডার, উঠে গিয়ে রাইট শোল্ডার, নেক লাইন ব্রেকআউট। আজকে কেমন নেক লাইন ব্রেকআউট আমাদের এই লাল ক্যান্ডেল দিয়ে হয়েছে। এই বেবি ক্যান্ডেল গুলো রিটেস্ট করতে আসছে, ঠিক আছে? এই বেবি ক্যান্ডেল গুলো রিটেস্ট করতে আসছে, আমাদের রিটেস্ট পয়েন্টের বেবি ক্যান্ডেল গুলো আমাদের কিভাবে তথ্য দেয় দেখলেন? আমরা তাদের কথা শুনি না, দোষ কার? আমাদের না বেবি ক্যান্ডেলের? আমাদের দোষ, আমরা কথা শুনি না, আমরা কিনি না। অথচ আমি আপনাদেরকে সতর্ক করছি, আমি আপনাদেরকে এই শেয়ারটা নিয়ে এর আগেও একদিন বলেছি যে শেয়ারটা মুভে আসতে পারে, এবং আপাতত টার্গেট থাকবে শেয়ারটাতে এই টপ, এই পর্যন্ত 64 টাকা, এবং 64 টাকা পার করলে পারে এই শেয়ারটার অনেক দূরে টার্গেট, অনেক দূরে টার্গেট লেভেলটা মন ভোলানো টার্গেট। যদি এটা উপরের দিকে উঠতে পারে, আমাদের টার্গেট লেভেল প্রায় 82 84 এরকম লেভেলে। তারপরে তারপরে চয়ন আমরা দেখি আর একটা শেয়ার নিয়ে আলোচনা করা যায় কিনা, ইএইচএল। এটা সম্ভবত লোপের না, কিন্তু এই শেয়ারটা আমার কাছে সম্ভাবনাময় মনে হয়েছে। এই শেয়ারটা বেশ ভালো। আমাদের এই শেয়ারটা আগামী দিনকে, ভলিউম নাই এই শেয়ারটাতে, ওইটা সাপ্তাহিক চার্টে আছে, চার্টে এরকম লাগছে, ডেলি চার্টে চলে না। হ্যাঁ, তাই তো বলি, এরকম লাগছে কেন চার্টটা দেখতে? ইএইচএল, এই শেয়ারটা একটা চমৎকার পজিশনে আছে। এই শেয়ারটা এখানে অ্যাকুমুলেট হয়েছে বলেই আমার কাছে মনে হচ্ছে এই শেয়ারটা কেনার ক্ষেত্রে আমরা এই ক্যান্ডেলকে প্রাধান্য দিব। এই ক্যান্ডেলটা আপসাইড রিজেক্ট হয়ে আসছে, এবং দেখেন এই রিজেকশনটা আসছে একদম এই ক্যান্ডেলের বরাবর। তার মানে যদি ইএইচএল কে আমরা আগামী দিন 78 টাকা 80 পয়সা পার করতে দেখি, আমি আবারও বলি, আমরা কিন্তু আগামী দিন ইএইচএল লাভ দিয়ে বর্তমান প্রাইজে কিনবো না, আমরা ইএইচএল কে কিনবো 78 টাকা 80 পয়সা পার করার সাপেক্ষে। যদি 78 টাকা 80 পয়সা পার করতে পারে ইএইচএল, তাহলে পরে আমরা ইএইচএল এ এন্ট্রি দিয়ে দেখতে পারি। এই শেয়ারটা সামনে ভালো হওয়ার যথেষ্ট স্পেস আছে। ওকে, ঠিক আছে, আমরা এবার কয়েকটা শেয়ার নিয়ে ফলো আপ দিই। বঙ্গজ, যারা কিনেছেন আমাদের সাথে বা আমাদের ভিডিও দেখে, তারা বেশ ফুরফুরা মেজাজে আছেন। আমাদের টার্গেটটা আমরা বলি, আমাদের দেখছেন কি চমৎকার, ও ফার্স্ট টার্গেটে গিয়ে কারেকশনে আসছে, এসে আবার ব্রেকআউট করেছে। এই জায়গাটা কত চমৎকার ভাবে অ্যানালাইসিস দিয়ে টার্গেট নির্ধারণ করা যায়, পিন পয়েন্ট
অ্যাকুরেসি আনা যায় এই অ্যানালাইসিস দিয়ে। ট্রায়াঙ্গেল ব্রেক করলে পরে ট্রায়াঙ্গেলের যে হয়, যে যে টার্গেট লাইন থাকে, সেই টার্গেট লাইন দুইভাবে করা যায়। নিচ থেকে এটাকে তুলে নিয়ে গিয়ে করা যায়, আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে কতটুকু বা এটাটুকু স্পেস কতটুকু, এখান থেকে এই হচ্ছে ব্রেকআউট পয়েন্ট থেকে এ পর্যন্ত দুইভাবেই বের করা যায় স্পেস। কেমন? তো আমি এটাকেই বেশি পছন্দ করি, এটাই বেশি অ্যাকুরেসি দেয়। এটাকে তুলে নিয়ে গিয়ে এই বরাবর দেওয়া। আমাদের প্রথমে ওই জায়গাতে গিয়ে ও বাধাগ্রস্ত হয়ে নিচের দিকে নেমে আবার উঠে গিয়েছে। এই শেয়ারটাতে আজকেও যারা এন্ট্রি দিয়েছে আশা করি তারা প্রফিট পাবেন। ওকে, তারপরে আসেন বিডি ল্যাম্পস। ল্যাম্পস আমরা কি বলেছি, বাই হাই সেল হায়ার। বিডি ল্যাম্পসে আমরা গতদিনকে এন্ট্রি ছিল এই লেভেলে, 174 টাকার লেভেলে এন্ট্রি ছিল। ফাইন, এই শেয়ারটা দেখছেন কি হলো, আচ্ছা অসুবিধা নাই, আমাদেরকে নিয়ে গিয়েছে অন্য জায়গায়। ঠিক আছে, দিলাম ভিতরে বিডি ল্যাম্পস। তো বিডি ল্যাম্পস এর ক্ষেত্রে আমরা কি বলছিলাম, বিডি ল্যাম্পস এর ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে বিডি ল্যাম্পস আমাদের আগামীকালকে ম্যাচুর হবে শেয়ারটা। মজা। আচ্ছা, অ্যাপেক্স টানেল। আজকে অ্যাপেক্স, গতকালকে অ্যাপেক্স গ্রুপকে কোয়ারি দিয়েছে অ্যাপেক্স স্পিনের কারণে। যাই হোক, অ্যাপেক্স ফুডটা নিয়ে একটু দেখি, সাপ্তাহিক চার্টে দেখি। কোনো অসুবিধা নেই, এই ধরনের ক্যান্ডেলগুলো ওভারকাম হয়ে যায়। আমাদের যদি সব ডিলিট করে দিই অ্যাপেক্স ফুডে, এইটা হচ্ছে আমাদের সাপ্লাই ডিমান্ড এরিয়া, ও পার করে গিয়েছে। আমরা কেন সেটা নিয়ে ঘাবড়াবো? শেয়ার কি প্রতিদিনই বাড়ে? না, মাঝে মধ্যে কোনো কোনো সময় শেয়ারের দাম কমতেও পারে, কমেও, এটাই স্বাভাবিক। ভালো ভলিউম পেয়েছে, এরকম ভলিউম অনেকদিন পাইনি, এবং আমাদের ভলিউমগুলো আছে মাথার উপরে, এই জায়গাতে অনেকখানি উপরে। দেখা যাক আমাদেরকে কোথায় নিয়ে যায় এই শেয়ারটা। এইটা অনেক, যদি এটা ব্রেকআউট করতে পারে এই লেভেলটা, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কোন লেভেলটা, 261 টাকা লেভেল যদি পার করতে পারে এই আপনার অ্যাপেক্স ফুড, তাহলে পরে এইটার উপরের দিকে স্পেস অনেকখানি আছে না? আপনারা যদি দেখতে চান, সরি আমি আপনাদেরকে ভালো মতো দেখাই এটা স্পেসটা। এখান থেকে এইটুকু যদি আমরা ধরি, এটা দিয়ে না দেখাই, আমি এটা দিয়ে দেখাই, সরি। এটা হচ্ছে আমাদের স্পেস। এটা যদি আমরা যদি সরাই নিয়ে আসি এখান থেকে এখানে, তাহলে আমাদের স্পেস আসে এইখানে কত, 343 টাকা আমাদের পরবর্তী গন্তব্য। আমরা যদি এই এই সাপ্লাই ডিমান্ড ব্রেকআউটের রেজিস্ট্যান্স ধরতে যাই, সেক্ষেত্রে যদি আমরা হিসাব করি এটা, তাহলে কতটুকু হয় আমরা দেখি। খুবই কারেন্ট জ্বালাচ্ছে, প্রায় প্রায় অনেকখানি। আমি আপনাদেরকে দেখাই, মুখে না বলে বরং আপনারা দেখেন টার্গেটটা কোথায় যায়। এটা হচ্ছে এটা টার্গেট। এরকম একটা টার্গেটের জায়গাতে যদি আমরা শেয়ারটা নিতে যাই, তাহলে পরে এরকম এক একটা দুইটা পিন বারের ধাক্কা তো সহ্য করতে হবে, তাই না? আর এই ধরনের এই টার্গেটগুলো তো আর একদিনে যাবে না, সময় দেওয়া লাগবে আপনাকে। একটা সুন্দর সম্ভাবনাময় একটা শেয়ার অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স ট্যানারি। জানি না এগুলো ব্রেকআউট করতে পারবে কিনা, কিন্তু এই শেয়ারগুলো যদি ব্রেকআউট করে তাহলে পরে বাজারে এরা বেশ ভালো একটা ভূমিকা রাখবে। আমরা এই জায়গাটা থেকে আজকে খুব কঠিনভাবে পর্যবেক্ষণ করছিলাম, 81 80 টাকা 80 পয়সা এরকম জায়গাটা। এটা যদি ব্রেকআউট করে যায়, এটা আমাদের তরফ থেকে আপনাদের জন্য একটা উপহার থাকলো। আপনারা এই উপহারটা নেবেন কিনা সেটা আপনারা দেখবেন। অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স ট্যানারি, এগুলো আপনাদের জন্য উপহার থাকলো স্টক ইনসাইটস বিডি, পজিটিভ ট্রেডার বিডির পক্ষ থেকে। শর্তটা হচ্ছে একটু খেয়াল রাখবেন সতর্কতার সাথে, যাতে 81 লেভেলটা সে ক্রস করতে পারে। 81-র নিচে কিন্তু এই শেয়ারগুলো নিউট্রাল, এখন পর্যন্ত নিউট্রাল, এবং 81-র নিচে শেয়ারটা কিনলে হাই রেটে কেনা হবে। 81 পার করার পরে শেয়ারটা কিনলে রিজনেবল প্রাইসে পাবেন, তখন স্টপ লসটা হাতে নাগালে হবে। ঠিক আছে, আমরা আজকে এই শেয়ারটাতে 81 টাকার দিকে কঠিনভাবে মনিটরিং করছিলাম। এই শেয়ারটা লো পেডাপের শেয়ার, বুঝতেই পারছেন যে এটা এই 81 লেভেলটা কত ইম্পর্টেন্ট। অনেকখানি টার্গেট হয়, একইভাবে টার্গেট নির্ধারণ করা যায় এইটাতে একই রকম ভাবে। যদি আমি টার্গেট নির্ধারণ করতে যাই, এখান থেকে এইটা আমি এখান থেকেই ধরলাম, এই হচ্ছে আমাদের টার্গেট। এটাকে জাস্ট তুলে নিয়ে এখানে বসান, এবার আমরা টার্গেটটা মাপি।
কতখানি টার্গেট হয়। চমৎকার, চমৎকার, একই একই টার্গেট। তো এই প্রফিটগুলো এগুলো নিতে গেলে পারে ডেফিনেটলি মানে আপনাকে একটু হাই প্রাইজেই কেনার চিন্তা ভাবনা করতে হবে। 81 টাকার নিচে না, 81 টাকার ওপরে। আমি আবারও বলি 81 টাকার নিচে না, 81 টাকার ওপরে এই শেয়ারটা খুবই চিপ প্রাইস। 81 টাকার নিচে বরং শেয়ারটা হাই প্রাইস। আশা করি বুঝতে পারছেন কেন 81 টাকার নিচে এটা চিপ প্রাইস হবে। এটা একটা শক্ত সাপোর্ট হয়ে যাবে তখন, এটা তখন শক্ত তখন সাপোর্ট হয়ে যাবে। এটা এখন রেজিস্ট্যান্স হয়ে আছে, তখন শক্ত সাপোর্ট হয়ে যাবে এইটা। ওকে, এবং এই সাপোর্টের উপরে এটা একটা চিপ প্রাইস হবে। সো বাই হাই সেল হায়ার এই পদ্ধতিতে যদি আপনারা ব্যবসা করতে যান তাহলে দেখতে পাবেন যে আপনাদের টাকাগুলো কোনো এক জায়গাতে স্টাক হয়ে নাই, ওটাকে আপনারা রোটেট করতে পারছেন। অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করা যেত, খুবই কারেন্ট যাচ্ছে। তো শ্রীফা, আমি এবার সংক্ষেপে কিছু শেয়ার নিয়ে আলোচনা করি, আমাদের মূল শেয়ারগুলো শেষ। তো শ্রীফা এই শেয়ারটা আগামী দিন খেয়াল রাখবো, আমাদের হাতে থাকা শেয়ার, সেটা ছেড়ে দিয়েছিলাম, শেয়ারটা আবার মুভমেন্ট করছে, ভালো ভলিউম পেয়েছে। আমরা এই শেয়ারগুলোকে দেখবো যে এই শেয়ারগুলো কি আচরণ করে। খুব চমৎকার, এটার 17 টাকা 20 পয়সা, এই লেভেলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল। জাস্ট ছোট্ট একটা স্টপ লস দিয়ে এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়া যায়। কেমন, কত 16 টাকা 90 পয়সা বা 16 টাকা, আরেকটু নিচের দিকে নামেন, 16 টাকা 50 পয়সা, এটা স্টপ লস ধরে এই তসরিফাতে এন্ট্রি নেওয়া যায়। ঠিক আছে। এইচএল, এইচএল নিয়ে মানে বললাম একবার, যদি ভুলে না গিয়ে থাকি, এইচএল নিয়ে বলেছি একবার। তারপরে সিনো বাংলা, সিনো বাংলা শেয়ারটা আমরা কিন্তু এখন কিনবো না, ও একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট করুক। আমি আবারও বলি, আমরা এখন এই শেয়ারটা কিনবো না, ও একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট করুক। সেটা কততে, 51 টাকা 60 পয়সা, 51 টাকা 60 পয়সা যদি ব্রেকআউট করতে পারে তাহলে পরে আমরা এটাকে নেব। আমাদের এখানে একটা ইভিনিং স্টার আছে, ইভিনিং স্টারটা ভেঙেই সেটা পড়ে গিয়েছে, সুতরাং প্রায় যদি ইভিনিং স্টারের উপরে উঠে তাহলে পরে উপরের দিকে ওঠার অনেকখানি স্পেস তৈরি হবে। সো এখন কোনো অবস্থাতে আমরা সেটাতে কিনবো না। মোটামুটি অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম, আরও করা যায়, আপনারা নিজেরাই বিরক্ত হন যে এতগুলো শেয়ার নিয়ে আলোচনা করলে পরে আপনারা কনফিউজ হন। আমি আর আলোচনা না করি, করলে পরে হয়তো আরও 2-3টা শেয়ার নিয়ে আলোচনা করা যেত। হয়তো একমি ল্যাব, তারপরে টেকনো ড্রাগ, রানার অটো, এগুলো শেয়ার নিয়ে হয়তো আলোচনা করা যেত, কিন্তু ওটা নিয়ে আমরা করছি না, আজকে পর্যন্তই থাকলো। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনি চাইলে পারে সেই গ্রুপের মেম্বার হতে পারেন। কিছু শর্ত আছে সেই গ্রুপের মেম্বার হওয়ার জন্য, শর্ত পূরণ করার সাপেক্ষে। এর পাশাপাশি আগামী মাসের 15 তারিখে আমাদের একটা টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে, আমরা রেজিস্ট্রেশন নিচ্ছি। যারা ঠিক প্রোগ্রামে যুক্ত হতে চান, 6 সপ্তাহ ব্যাপী আমি লাইভ ক্লাস করা এবং কারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করি, একদম সাম্প্রতিক সময় ম্যাটেরিয়াল ইউজ করে আমরা অ্যানালাইসিসগুলো ওখানে প্রোভাইড করি বা শেখাই। তো এই প্রোগ্রামে যদি যুক্ত হতে চান রেজিস্ট্রেশন করতে পারেন, আপনাদের জন্য উন্মুক্ত আছে। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে 019219311195। ঠিক আছে। আমরা স্টক ইনসাইটস বিডি, পজিটিভ ট্রেডার বিডির তরফ থেকে আজকের মতো এখানেই আমাদের ভিডিও শেষ করছি। আশা করি ইনশাআল্লাহ আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।